দর্শক স্বাগত জানাচ্ছি এটি নিউজে। আমন্ত্রণ জানাচ্ছি স্বপ্নধারা নিউজ আওয়ার এক্সট্রা সহযোগিতা আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আমরা জানি যে রাজনীতির এই সময়কালে অনেক বিষয় নিয়ে আলোচনা চলে কিন্তু সাম্প্রতিক সময় তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে লন্ডনের বৈঠক সে নিয়েও আছে। নির্বাচন কবে হবে সেটার কিছুটা সমাধান পাওয়া গেলেও এখনও কিছুটা অনিশ্চয়তা আছে, কারো কারোর মধ্যে আলোচনা নিয়ে বিভক্তি আছে, কারো কারো সমালোচনাও আছে। আর আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। দুজন প্রিয় অতিথি আমাদের সঙ্গে আছেন, শুরুতেই তাদেরকে স্বাগত জানাতে চাই। রয়েছেন মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। এবং ঠিক একই সঙ্গে ধন্যবাদ এবং স্বাগত জানাতে চাচ্ছি মাসুমুর রহমান খলিলি, নির্বাহী সম্পাদক হিসেবে আপনি দায়িত্ব পালন করছেন দৈনিক নয়া দিগন্তে, আপনাকেও স্বাগত জানাচ্ছি। মঞ্জু, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে এখন আলোচনা একটাই, লন্ডনের বৈঠক শেষ হয়েছে বটে কিন্তু তার রেশ এখনো রয়ে গেছে, কারণ এই রেশের সঙ্গে আমাদের আগামী নির্বাচনটা আসলেই ঠিক কোন সময় হবে যদিও ফেব্রুয়ারি নিয়ে আমরা একটা আশা তৈরি হয়েছে, কিন্তু বৈঠক নিয়ে বিভিন্ন দলের বিভিন্ন রকমের মতামত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আপনার রাজনৈতিক দল এবং আপনার ব্যক্তিগত মতামত জানার একটু চেষ্টা করব। এই যে লন্ডনের বৈঠকটা আমরা কদিন আগে দেখলাম, আপনারও নিঃসন্দেহে এর ব্যাপারে একটা ইতিবাচক নেতিবাচক কিংবা কোনো আলোচনা আছে। আমরা শুরুতে একটু আপনার জায়গায় যেতে চাই, আপনার আলোচনাটা কোন? ধন্যবাদ শাকুর। খলিল ভাই আছেন এখানে, দর্শক মণ্ডলীকে শুভেচ্ছা। নির্বাচন তো এপ্রিলের প্রথম ভাগে অথবা ফেব্রুয়ারির সেকেন্ড উইকে, এই দুইটাই তো সম্ভাবনা আছে। যেহেতু প্রফেসর ইউনূস বলেছেন উনি এপ্রিলের প্রথম ভাগে বা এই নির্বাচনটা দিতে চান, এটা নিয়ে যেহেতু একটু শঙ্কা তৈরি হয়েছে, এরপরে রিভাইজ আলোচনা যেটা এসেছে সেটা হচ্ছে ফেব্রুয়ারির সেকেন্ড উইক বা তার আগে পরে করে, অর্থাৎ কথাটা হচ্ছে রমজানের আগের সপ্তাহে। এখন এই দুটোর মধ্যে মাল্টিপল অপশন, যদি প্রস্তুতি শেষ হয় আগে হয়ে যায় তাহলে ফেব্রুয়ারিতে হবে, এটা আমরা মোটামুটি একটা ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। এর আগেই আমরা কিন্তু আলোচনায় বলেছিলাম যে ফেব্রুয়ারি টাইমটাই আমাদের ইলেকশনের জন্য সবচেয়ে ভালো, কারণ ওয়েদারও ভালো থাকবে আর রমজান পরীক্ষা নানা বিষয়গুলো আছে সেটার জন্য এটা অসুবিধা হবে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রস্তুতিগত বিষয়গুলো কি। আপনি যে কথাটা বলেছেন যে নির্বাচনের কোনো শঙ্কা আছে কিনা, যথেষ্ট শঙ্কা আছে নির্বাচন নিয়ে আমার দৃষ্টিতে। একটা শঙ্কা হচ্ছে যে আপনার নির্বাচন ঘোষণা হওয়ার সাথে সাথে আপনি দলগুলো তখন মাঠে কিন্তু নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়বে। আমাদের এখানে যেটা হয়, উত্তাপ কখনো কখনো মহা উত্তাপ তৈরি করে, অর্থাৎ এটা সংঘর্ষের রূপ নেয়। যে কোনো জায়গায় সংঘর্ষ যদি জড়িয়ে যায় দলগুলো একে অপরের সাথে, কিংবা দলের মধ্যেও যদি অন্তর্দ্বন্দ্ব বা অন্তঃকন্দল শুরু হয়, তখন প্রশ্ন হচ্ছে সেখানে পুলিশ কি করবে, বা আমাদের আর্মি পুলিশ এখন যেভাবে এই বিষয়গুলোকে ডিল করছেন তারা সঠিকভাবে ডিল করতে পারবেন কিনা। ইতিমধ্যে আমরা দেখছি যে অনেক জায়গায় যেখানে এই জাতীয় গণ্ডগোলগুলো হচ্ছে সেখানে কিন্তু প্রশাসনকে আমরা খুব বিব্রত অবস্থায় দেখতে পাচ্ছি, বা প্রশাসনকে একটা সিদ্ধান্তহীনতায় আমরা দেখতে পাচ্ছি। এটা কি স্বাভাবিক না? যখন আপনি জানবেন যে কদিন বাদেই নির্বাচন, সেই নির্বাচনে একটা নতুন শক্তি আসবে, রাজনৈতিক শক্তি আসবে, এবং এখনকার একটা যে ইন্টারিম গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট থেকে যখন পট পরিবর্তন হবে তাদের সঙ্গে অ্যালাইন হওয়ার জন্য প্রশাসন থেকে শুরু করে সবারই তো একটু কশাস থাকার কথা না? সেটাই আমাদের দেশের কালচার এটাই বলে যে প্রশাসন সবসময় দেখে যে নেক্সট কারা গভর্নমেন্টে আসবে, তখন সে তাদের প্রতি কিছুটা ফেভার থাকে তার প্রতি কিছুটা ভীতিময় শ্রদ্ধা থাকে, যাই থাকুক আর কি। এখন প্রশ্ন হচ্ছে যখন এরকম পরিস্থিতি হবে, যদি এটা ব্যাপক আকার ধারণ করে, তখন দেখা যাবে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা তৈরি হবে। দ্বিতীয় হচ্ছে যিনি দুর্বল প্রার্থী, সবল প্রার্থীর অত্যাচার যদি তিনি সহ্য করতে না পারেন, তিনি শেষ পর্যন্ত ইলেকশনে থাকবেন কিনা। এমনও তো হতে পারে যে দুর্বলরা বলতে পারে যে না, আমরা সিকিউর ফিল করছি না, সো আমরা যেহেতু পরিবেশ না আমরা ইলেকশন করব না। তখন প্রফেসর ইউনূস যেটা বলেছেন যে এটা একটা ঐতিহাসিক ভালো নির্বাচন হবে, তখন তার ভালো নির্বাচন হবে না। নির্বাচন যদি এককেন্দ্রিক হয়ে যায়, ফলাফল যদি মানুষ আগেই বুঝে ফেলে, তখন কিন্তু আমাদের ভোটাররা কিন্তু ভোট কেন্দ্রে যায় না। আপনি লাস্ট ইলেকশনে দেখেছেন আওয়ামী লীগের, আমরা সাধারণত হিসাব করে দেখি যে আওয়ামী লীগের 20% মতো সমর্থন আছে বা তার প্লাস, কিন্তু আমরা দেখেছি 5% ভোটও কাস্ট হয় নাই। কেন হয় নাই? তার মানে আওয়ামী লীগের লোকেরও ভোট কেন্দ্রে যায় নাই, চিন্তা করেছে যে বিজয় নিশ্চিত, এখানে গিয়ে কী লাভ। কিন্তু এখানে একটা প্রশ্ন থাকে যে যদি মানুষ এটা মেনে নেয়, সেক্ষেত্রে কি এটা স্বতঃস্ফূর্ত নির্বাচন বা অংশগ্রহণমূলক নির্বাচন বলবেন আপনারা? না, আমি যেটা বলছি যে যদি এই সংঘাতটা এমন পর্যায়ে হয় যে মানুষ বিচার পাচ্ছে না, একটা ঘটনা ঘটছে, ঘটনা ঘটার পর দেখা যাচ্ছে যারা দুর্বল আছে, যারা একটু কম্পিটিশনে আসতে চাচ্ছে, তারা সেখানে প্রপারলি আইনশৃঙ্খলা পরিস্থিতিতে এসে যেই আপনার
প্রোটেকশনটা পাওয়ার কথা সেটা পাচ্ছে না, তখন কিন্তু নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বা নির্বাচন নিয়ে সমস্যা। আরেকটা অনিশ্চয়তার বিষয় তৈরি হতে পারে সেখানে, সেটা হচ্ছে এই যে আওয়ামী লীগের যারা দলের সমর্থকরা আছেন তাদের ভূমিকাটা কি হবে। দলীয়ভাবে তো তারা নির্বাচন করতে পারছেন না, সুযোগ নেই আপাতত। তখন যদি দেখা যায় যে তাদের কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন এবং সেই সমস্ত স্বতন্ত্র প্রার্থীরা যদি নির্বাচনে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন, তখন দেখা যাবে যে প্রতিপক্ষ বলবে যে ফ্যাসিবাদের এই দোসর বা তার বিরুদ্ধে মামলা আছে, এই সংঘাতগুলো ঘটে যেতে পারে। না, কিন্তু মামলা নিয়ে কি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ থাকছে আইনগতভাবে? আইনগতভাবে কারো যদি মামলা থাকে, তিনি যদি বেইলে থাকেন, তিনি ইলেকশন করতে পারবেন না কেন? করতে পারবেন। বা মামলা থাকলে সেটাও একটা আইনগত ব্যাখ্যা থাকতে হবে, কোন মামলা হলে করতে পারবেন, কোন মামলা হলে করতে পারবেন না, সেই বিষয়গুলো থাকে। আরও একটা জটিল পরিস্থিতি হতে পারে, সেটা হচ্ছে যে আপনার, আমি কয়েকদিন আগে এই সিমটমটা দেখেছি, যেটা নুরুল হক নুরুকে নিয়ে হয়েছে আপনার গলাচিপাতে, তার গলাচিপা। পটুয়াখালী 3 আসন। বিএনপির লোকেরা অভিযোগ করছে যে নুরুর সাথে আপনার আওয়ামী লীগের লোকেরা, বেশিরভাগ আওয়ামী লীগের লোকেরা জয়েন করেছে, ফলে তারা সেখানে একটা উত্তেজনা তৈরি হচ্ছে। এখন দেখা যাবে যে এক পক্ষ আরেক পক্ষকে এটা করে ব্লেম করবে যে ওই পক্ষে আওয়ামী লীগের লোকেরা মিছিল করতেছে বা এই পক্ষে আওয়ামী লীগের লোকেরা মিশে গেছে। এই জাতীয় ব্লেম গেমগুলো কিন্তু একটা উত্তেজনা তৈরি করবে। মানে অনেক কিছুরই চিন্তা ভাবনা এখনই করা শুরু করতে হচ্ছে, যেহেতু নির্বাচনের একটা সম্ভাব্য ডেট কিংবা নির্বাচন ঘনিয়ে আসছে, এরকম একটা ভাবনার জায়গা থেকেও নির্বাচনের প্রস্তুতির বিষয়টা থাকবে। জি জি, আমি এই সংখ্যাগুলোর কথাই বললাম যে এই সংখ্যাগুলো যদি আপনি সমাধান করে ফেলতে পারেন তাহলে একরকম হবে, যদি সমাধান করতে না পারেন তাহলে আমরা যেটা চাচ্ছি, দেখেন আমরা কিন্তু এখন কিছুটা শঙ্কিত যে মানে আমরা যে সংস্কারটা চেয়েছিলাম সেই সংস্কারে আমরা সবাই ঐক্যমত হতে পারবো কিনা, সব বিষয়ে একমত হতে পারবো কিনা, জুলাই সনদ যেটা তৈরি হবে সেটার ব্যাপারে সবাই একমত থাকবে কিনা, এরকম নানা শঙ্কা আছে। এই বিষয়গুলো মনে হয় খুব মানে সংক্ষিপ্ততম সময়ের মধ্যে কিছুটা হলো আজ করা যাবে, যেহেতু আজ করা যাবে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে কন্ডিশন তিনি দিয়েছেন, যেটা নিয়ে আলোচনা আছে, যে যদি ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে বা একদমই রোজার শুরুর আগে করা যাবে, যদি সংস্কারগুলো করা যায়, যদি কিন্তু আছে, যদি এই বিষয়গুলো সমাধান হয় জি, তাইলে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে পারে, এটা আর কি। তার আগে যদি সমস্যাগুলো দেখা দেয় এবং সমাধান করা না যায় তাহলে ডক্টর ইউনূস এরকম কোনো ইলেকশন করবেন বলে আমার কাছে মনে হচ্ছে না। আমরা এই আলোচনা আপনার সাথে থাকবো, অনেকগুলো প্রশ্ন আছে এর মধ্যে, কিন্তু খলিল ভাই আপনার কাছে একটু যেতে চাই যে আপনার কাছে আমরা প্রশ্নগুলো শোনার বা উত্তর খোঁজার চেষ্টা করব একদমই সাংবাদিকতার পয়েন্ট অফ ভিউ থেকে। এই যে আমরা আলোচনা দেখলাম, সেই আলোচনা নিয়ে অনেক রকমের যদি কিন্তু অনেক কিছু লাগানো আছে। তো আপনারা যেহেতু দীর্ঘদিন ধরে এই বিষয়গুলোর ভেতর থেকে দেখার চেষ্টা করেন, সাংবাদিকতার জায়গা থেকে যদি একটু বিশ্লেষণটা করেন, যে জনাব তারেক রহমান এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠক হলো, সেই বৈঠকটাকে আপনারা কিভাবে মূল্যায়ন করেন? দেখেন, জুলাই বিপ্লবের বা গণ অভ্যুত্থানের পরে প্রধান যে 3টা আলোচ্য বিষয় ছিল, এই 3টার মধ্যে হচ্ছে একটা রাষ্ট্রের সংস্কার করা, তার মানে ফেসিবাদী শাসন যাতে পুনরাবৃত্তি না হতে পারে এমন একটা মেকানিজম, এমন একটা ব্যবস্থা তৈরি করা। আর দ্বিতীয় যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যারা আসলে গণহত্যা অথবা মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত আছে তাদের বিচারের ব্যবস্থা করা। আর চূড়ান্ত যে জিনিসটা সেটা হচ্ছে এমন একটা নির্বাচন করা যে নির্বাচনের মাধ্যমে মানুষ মুক্ত এবং অবাধভাবে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, যে ভোটাধিকার গত 15 বা 16 বছর দিতে পারে নাই। তো এই যে 3টা নিশ্চয়তার সাবজেক্ট আছে, এই 3টা দায়িত্ব নিয়েই ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু এই ক্ষমতায় আসছে। তো এখন আমরা যে লন্ডন বৈঠকের কথা আপনি বললেন, লন্ডন বৈঠকের আগে নির্বাচনের ব্যাপারে যে শঙ্কার কথা আমাদের মঞ্জু ভাই বললেন, এরকম শঙ্কার মাত্রাটা কিন্তু অনেক বেশি ছিল। তার মানে এক ধরনের টেনশন ছিল পলিটিক্যাল অপোনেন্ট অথবা গভর্নমেন্টের, সাধারণ মানুষের মধ্যেও ছিল, সাধারণ মানুষের মধ্যেও ছিল। কিন্তু সেই টেনশনটা অনেকখানি দূর হয়ে গেছে। দূর হয়েছে 2টা পয়েন্টে। একটা পয়েন্ট হচ্ছে নির্বাচন আসলে কখন হবে। বিএনপি আমরা যাই বলি না কেন, অতীতের তাদের সমর্থন, নির্বাচনের ফলাফল সব কিছু মিলিয়ে এখন যারা নির্বাচনের দৌড়ে বা সক্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যে বৃহত্তম রাজনৈতিক দল, পরবর্তী নির্বাচনে কী হবে সেটা ভিন্ন বিষয়। এখন বৃহত্তম রাজনৈতিক দল তারা বলছে যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন করতে হবে। অন্যদিকে প্রথম যে 2 এজেন্ডাটা সংস্কার এবং বিচার, এই কাজগুলো ধারণা করা হচ্ছে যে এটা ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করা, ডিসেম্বরের আগে সম্পন্ন করা সম্ভব না। ফলে যারা সরকারে আছেন তারা কিন্তু বলছেন যে না, নির্বাচনটা এপ্রিলে হতে হবে। তার মানে ডিসেম্বর এবং এপ্রিল এই 2টার মধ্যে যে ব্যবধানটা, এই মতের ব্যবধানের একটা সলিউশন আমরা দেখতে পেলাম হচ্ছে ওই লন্ডন বৈঠকে। আমি জাস্ট এখানে একটু আপনার সাথে যদি যোগ করতে চাই, যে যদি আসলে রাজনৈতিক দলগুলোর ইচ্ছাই থাকে, সদিচ্ছাই যদি থাকে যে তারা আসলে এই সংস্কারটাকে মেনে নেবেন,
তাহলে কি সময় কি খুব বেশি ম্যাটার করে? ডিসেম্বর কিংবা ফেব্রুয়ারি এই সময়টাকে এগিয়ে আনা কিংবা পিছিয়ে দেয় তো খুব বেশি অসুবিধার বিষয়? এটা রাজনৈতিক একটা কৌশলের বিষয় আছে আর কি। যেমন একটা দল মনে করতে পারে যত সময় যাবে তাদের জনসমর্থনের ক্ষেত্রে উত্থান পতন ঘটতে পারে, তারপরে সময় যখন বিলম্বিত হয়ে যায় তখন অনিশ্চয়তাটাও কোনো কোনো ক্ষেত্রে বাড়ে, এজন্য তাদের মধ্যে একটা তাড়া হয়তো থাকতে পারে। আচ্ছা, তবে আরেকটা যৌক্তিক বিষয়ও আছে, সেটা হচ্ছে এপ্রিল মাসের বাংলাদেশের যে পরিস্থিতিটা থাকে সাধারণত, এপ্রিলের শেষের দিকে কিন্তু বৈশাখ শুরু হয়, কালবৈশাখ ইত্যাদি। তারপর সাধারণত মার্চের দিকেই পরীক্ষাগুলো শুরু হয়, তারপর মার্চে আবার রোজার বিষয় আছে। সব কিছু মিলিয়ে রাজনৈতিক দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে বিশেষ করে যে বক্তব্যটা আসছে এটা একেবারে যুক্তিহীন। এটা বলার এর আগেও আমরা কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হতেও দেখেছি, 15 ফেব্রুয়ারিতে যদিও সেই নির্বাচন নিয়ে বিতর্ক ছিল, কিন্তু তারপরেও কিন্তু নির্বাচনের মৌসুম, মানে ডিসেম্বর টু ফেব্রুয়ারি নির্বাচনের মৌসুম। ফেব্রুয়ারি যে নির্বাচন নিয়ে আপনি বিতর্কের কথা বললেন, এই নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার কারণে বিতর্ক না, এটা হচ্ছে একতরফা নির্বাচন হওয়ার কারণে। আমি আসলে সেটাই, ফলে সময়টা খুব বড় ফ্যাক্টর না। এখন ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সাহেব যেটা বলছেন সেটা হচ্ছে ওনার যে প্রথম 2 এজেন্ডাটা, এটার ক্ষেত্রে যদি তাৎপর্যপূর্ণ একটা অগ্রগতি হয় তাহলে সম্ভব ফেব্রুয়ারিতেও। আর এই ক্ষেত্রে অগ্রগতি হওয়ার আগে জুলাই ডিক্লারেশনটা একটা মেজর ফ্যাক্টর। মানে জুলাই ডিক্লারেশন হচ্ছে কি আসলে জুলাই বিপ্লবের পরে কমিটমেন্টগুলো কি কি হবে আর কি। যেমন সালাউদ্দিন সাহেব বিএনপির নেতা, উনি বলছেন যে এই ইন্টারিম গভর্নমেন্টের যে বৈধতাটা এটা পরবর্তী সরকার দিবে, কিন্তু এই বৈধতা দেওয়ার আগের যদি কোনো অঙ্গীকার থাকে সে অঙ্গীকার অনুযায়ী কিন্তু বৈধতা দিতে পারে। আমরা 90 সালে দেখছি 3 জোটের রূপরেখা অনুযায়ী কিন্তু পরবর্তী সরকার, বিএনপি ক্ষমতা আসছিল, পরবর্তী সরকার কিন্তু সরকারের ব্যবস্থাও পরিবর্তন করছে এবং অন্যান্য উদ্যোগগুলো নেওয়া হয়েছে। ফলে এই জুলাই ডিক্লারেশনে যদি পলিটিক্যাল পার্টিগুলো একমত হয় তাহলে পরবর্তী সরকার এই একমতের ভিত্তিতে কিন্তু কাজ করতে। আমরা তো আসলে লন্ডন বৈঠকেও কিন্তু এ নিয়ে কথা বলতে দেখেছি এবং সেখানে কিন্তু বলা আছে যে তারা আসলে বৃহত্তম যে সংস্কারগুলো আছে সেটার সঙ্গে তারা ইতিমধ্যেই ঐক্যমত্য প্রকাশ করেছেন। বাকি যেগুলো আছে, এই যেমন অলরেডি কিন্তু দ্বিতীয় ফেজের ঐক্যমত্য কমিশনের সাথে যে আলোচনা সেটা শুরু হয়েছে, আগামীকালকে কিন্তু আবার নতুন করে তার এক্সটেন্ডেড ভার্সনটাও কিন্তু শুরু হচ্ছে। এখানে কি ক্লিয়ার হয়ে যাবে না যে আসলে আমরা সামগ্রিকভাবে কোন কোন জায়গাগুলোকে আসলে মেনে নিয়ে ঐক্যমত্য ফিরছি? ঠিকই আছে, জুলাইতে ক্লিয়ার হয়ে যাবে। আর আসলে বৃহত্তর দাবিগুলো, মৌলিক বিষয়গুলোতে একমত হওয়ার যে বিষয়টা বলছে এটা পুরোপুরি সঠিক না, কারণ যে 4টা বিষয়ে মেজর পার্টিগুলো একমত হয়েছে এর মধ্যে মৌলিক বিষয় কিন্তু নেই। যেমন যে 2 কক্ষ বিশিষ্ট আইনসভা হওয়া, তারপরে নারীদের নির্বাচনটা কিভাবে হবে, এরকম মেজর বেশ কিছু জিনিস কিন্তু আগামীকালকের যে এজেন্ডা আছে আলোচনায় সেখানে কিন্তু এই বিষয়গুলো আছে। 70 অনুচ্ছেদ নিয়ে কিন্তু সংবিধানের আলোচনার যে অংশটা বাকি রয়ে গেছে, মঞ্জু ভাই নিশ্চয়ই সেই আলোচনাতে ছিলেন, সেখানে আপনি হয়তো কিছু অ্যাড করতে পারবেন। অনুচ্ছেদ নিয়ে সমস্যা হবে না, সমস্যা যেটা নিয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এনসিসি গঠন নিয়ে। এনসিসি নিয়ে সব দলের কিন্তু একমত আছে, শুধু বিএনপির দ্বিমত আছে। উচ্চকক্ষের ব্যাপারে যেটা আছে যে উচ্চকক্ষের যে 100 সদস্য হবেন তারা কিভাবে নির্বাচিত হবেন, ম্যাক্সিমাম দলের মত হচ্ছে সেটা পিআরের মধ্য দিয়ে হতে হবে, ভোটের পিআর। কিন্তু বিএনপির মত হচ্ছে সেটা হচ্ছে আসনের পিআর দিয়ে হবে। এরকম কিছু জায়গায় বিএনপির সাথে যে দ্বিমতটা আছে, এটা যদি বিএনপি ছাড় দেয় তাইলে জুলাই সনদটা এবং ওই যেটা খলিল ভাই বললেন যে আপনার সংস্কারের গুরুত্বপূর্ণ জায়গাগুলোর একটা একমত হওয়া যাবে। আদার দেন কিন্তু সংস্কারের মৌলিক জায়গাগুলোতে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে আর কি। তো সে জায়গাটা আপনি যেটা বলছেন, আগামী 3 দিন কিন্তু আমাদের অনবরত মিটিং আছে, মানে সংস্কার ঐক্যমত্য কমিশনের সাথে, সেখানে এটা ফয়সালা হয়ে যাবে। আগামী 3 দিনের মধ্যে বোঝা যাবে যে লন্ডনের আসলে একান্তে যে আলোচনাটা হয়েছে সেখানে কিছু সেটেলমেন্ট হয়েছে কিনা, সেটার প্রকাশটা আমরা আগামী 3 দিন দেখতে পাবো আর কি। ওকে, আমরা যদি এই জায়গাটাতে আপনার কাছে একটু যাই, যে অনেকেই বলছেন অভ্যন্তরীণ যে আলোচনা 1 ঘন্টা 20 মিনিট কিংবা তারও কম বেশি, সেখানে কি আলোচনা হয়েছে এ নিয়েই কিন্তু যেহেতু রুদ্ধদ্বার দুজনের মধ্যে আলোচনা হয়েছে, কেউ কেউ তার মতো করে ব্যাখ্যা দিচ্ছে। আপনাদের কাছে কি কোনো তথ্য আছে যে আসলে এখানে কি আলোচনা হতে পারে বা হয়েছে, কোনো হিন্টস আছে? এই তথ্য তো দুইজনের কেউ একজন ডিসক্লোজ না করলে পাওয়ার কথা না, তবে আমরা কিছু ধারণা করতে পারি। এই ধারণাটা আমার ব্যক্তিগত যে অভিমত অথবা ধারণা, সেটা হচ্ছে এটা রাষ্ট্রের ভবিষ্যৎ কর্মপন্থা এবং রাষ্ট্রের নিরাপত্তার মতো সংবেদনশীল কিছু বিষয় নিয়ে কথা হয়েছে। আমরা আসলে যারা সরকার চালান এবং যারা আগামীতে সরকার চালাবেন তাদের রাষ্ট্রের যে নিরাপত্তার ইস্যুগুলো কিন্তু অনেক বড় হয়ে দেখা দেয়। যেমন একটা ইলেকশন হয়ে গেল, ইলেকশন হওয়ার পরে দেখা গেলো যে আমাদের যে কোনো ভূখণ্ডগত জায়গায় একটা নিরাপত্তা পরিস্থিতি তৈরি হয়ে গেছে, যেমন একটা জায়গায় একটা অ্যাটাক হলো। তো এই ধরনের কতগুলো বিষয় যেগুলো আসলে যারা ক্ষমতায় থাকে তাদের সামনে অনেক বেশি পরিষ্কার হয়,
আর যারা ক্ষমতায় আসবেন তারা এই বিষয়গুলো নাও জানতে পারেন। এইরকম কিছু সংবেদনশীল বিষয় নিয়ে আমার ধারণা হচ্ছে দুইজনের মধ্যে আলোচনা হয়ে থাকতে পারে। আমরা নির্বাচন পরবর্তী কিন্তু রাজনৈতিক সহিংসতাও দেখি, অন্যান্যবারের মতো করে হয়তো এবারে সেটা নাও হতে পারে, যেহেতু এখন যারা আছেন রাজনৈতিক পরিক্রমায় তাদের মধ্যে হয়তো ক্ষমতা বদল হবে। এসব বিষয়ে কি আলোচনা থাকতে পারে বলে মনে করেন? হ্যাঁ, এই বিষয়ে আলোচনা হতে পারে, তবে এবারের নির্বাচনের যে প্রাক নির্বাচন পরিবেশ যেটা আছে সেটা হচ্ছে এমন, মানুষের মধ্যে ধারণা আছে হচ্ছে হয়তো কোনো একটা দল ক্ষমতায় যাওয়া বা সরকার গঠনের বেশি সম্ভাবনা আছে, কিন্তু তার মানে নির্বাচনী মেরুকরণ কি হবে এটা বোঝা যাচ্ছে না। এমনও হতে পারে যে হচ্ছে দুইটা প্রধান পক্ষের মধ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। দুইটা প্রধান পক্ষ যদি 50-50 বা এর কাছাকাছি যদি থাকে, যে কোনো দলের নির্বাচনে জয়ী হতে পারে। একটা বিষয় আমরা দেখেছি, এবং আজকেও আমরা যখন সারাদিনে নিউজগুলো দেখছিলাম সেখানে দেখেছি ইনকলাব মঞ্চ অ্যাড্রেস করেছে, যদি এরকম কিছু হয় তবে প্রধান উপদেষ্টাকে তারা গাদ্দার উপাধিও দিতে ভুল করবেন না, এরকম কথা বলেছেন। যে এরকম কি কিছু কোনো মনে হয় যে যে আলোচনাটা এমন পর্যায়ে হয়েছে সেখানে কোনো কম্প্রোমাইজড কিছু হওয়ার সম্ভাবনা আছে? সেটা বাজারে আছে, কিন্তু এটা নিশ্চিত না হয়ে বলা যায় না। যেমন এমন কথাও বলা হচ্ছে, যদি দেশের রাজনৈতিক পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যেখানে নির্বাচন অনুষ্ঠান করাটা খুব ডিফিকাল্ট হয়ে যেতে পারে, সেই জায়গায় একটা সমঝোতার ভিত্তিতে জাতীয় সরকার অথবা এরকম একটা সরকার হতে পারে যদি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না করা যায়। তো এই ইস্যুগুলো দুইজনের কেউ যদি প্রকাশ না করে তাহলে আমাদের জন্য তো একটু কঠিন এটা বোঝা। তবে একটা জিনিস আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে কি আসলে দুই পক্ষের মধ্যে যে বিপুল ব্যবধানটা ছিল সেই ব্যবধানটা অনেকখানি কমেছে। আসলে আমাদের আলোচনা চলবে, আমাদের সাথে যেহেতু দর্শকদেরও ইন্টারাকশন করার সুযোগ আছে, টেলিফোনে অনেকে অপেক্ষা করেন, আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিতে চান, এমন একজন দর্শক আছে, আমরা তাকে একটু কানেক্ট করি। দর্শক নিশ্চয়ই আমাদের সাথে কানেক্টেড আছেন এবং আপনার নাম পরিচয় জানিয়ে টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আমাদের অতিথিদের কাছে প্রশ্ন কিংবা মতামত ছুড়ে দিতে পারেন। জি, কে বলছিলেন, কোথা থেকে? আমি সাধারণ কবির বেগমগঞ্জ নোয়াখালী থেকে। জি জি, প্লিজ আপনার প্রশ্ন কিংবা মতামত জানাতে পারেন। সম্মানিত অতিথি বৃন্দের কাছে আমার প্রশ্ন, প্রধান উপদেষ্টা বলতেছেন যে 53 বছরের মধ্যে সবচেয়ে সুন্দর নির্বাচন দিব, কিন্তু পুলিশের যে অবস্থা, বিডিআর, আনসার, এদের দিয়ে কি একটা সুন্দর নির্বাচন দেওয়া সম্ভব কিনা, নাকি এটা চর দখলের থেকে একটা ভয়াবহ রক্তাক্ত বাংলাদেশ উপহার দিবে? ওটি জানার জন্য। ওকে, আপনাদের আলোচনার মধ্যে এই বিষয়গুলো এসছে, বিশেষ করে মঞ্জু ভাই কিন্তু এই বিষয়গুলোর কথা বলছেন। তারপরে যদি স্পেসিফিক প্রশ্ন করেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যে জায়গাতে আছে, আসলেই কি আপনার এ দিয়ে সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব কিনা, দুজনের কাছে যদি আলাদা আলাদা করে জানতে চাই। প্রধান উপদেষ্টার সাথে আমাদের যে মিটিংটা হয়েছিল ওনার ওই যে পদত্যাগের গুঞ্জনের পর আর কি, সেখানে কিন্তু উনি আমাদের কাছে এটা স্পষ্ট করেছেন যে আমি তো এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি আমার নিয়ন্ত্রণে আনতে পারছি না। তো এই জায়গাটা থেকে কিন্তু উনি বলেছেন যে আমি যদি সেটা না পারি তাহলে তো আমি এই ইলেকশন করব না, এবং আমি যদি নাই পারি বা আমার দ্বারা যদি সম্ভব না হয় তাহলে আমি একটা খারাপ ইলেকশনের দায় কেন নেব। উনি যদি সংস্কারও করতে না পারেন ওনার মনের মতো করে, এবং উনি যদি মনের মতো করে নির্বাচনও দিতে না পারেন, যেটা যে ভাই প্রশ্ন করলেন বেগমগঞ্জ থেকে, যিনি বললেন যে সুন্দর নির্বাচন দিবেন, আমার কাছে মনে হয়েছে যে প্রধান উপদেষ্টা কিছুটা চিন্তিত যে উনি আসলে যে ধরনের নির্বাচনের কথা বলছেন সে ধরনের নির্বাচন দিতে পারবেন কিনা। হ্যাঁ, এই নির্বাচন দিতে পারেন যদি এখানে প্রধান দল, রাজনৈতিক দল যদি ওনাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করে, আর আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে স্পেশালি যদি আর্মি এবং পুলিশ এখানে যদি জয়েন্টলি ওনাকে প্রপারলি সহযোগিতাটা করে। তার মানে এখানে প্রধান যে শক্তি, রাজনৈতিক শক্তি, তাদেরও কিন্তু নির্বাচন ভালো হওয়া কিংবা মন্দ হওয়ার সাথে একটা খুব প্রত্যক্ষ দায় থাকবে। মানে দেখেন, এই কথাগুলো এইভাবে হয়তো ফরম্যাটেড বলা উচিত না, কিন্তু আমরা যেটা বলি না যে অনেক কথা তো আমরা ঝেড়ে কেসে বলতে পারি না। বাস্তবে প্র্যাকটিক্যাল জায়গায় কি হয় আপনি দেখেন, যে রাজনৈতিক জায়গায় কি হচ্ছে, সব সময় দ্বন্দ্ব হচ্ছে যিনি প্রধান, মানে পপুলার পার্টি যেটা বা শক্তিশালী যে দল, তার সাথে কিন্তু তার নিকটবর্তী দলের সাথে কি হবে, সংঘাতটা হবে। সেখানে রেফারের ভূমিকা যিনি রাখবেন, নির্বাচন কমিশন বা পুলিশ বা স্থানীয় প্রশাসন। আপনি নিজে একটু আগে বললেন যে আমাদের প্রশাসনের ট্রেন্ড হচ্ছে সে সবসময় ক্ষমতাসীন বা সামনে আপকামিং যারা ক্ষমতা আসবে তাদের পক্ষ অবলম্বন করে। তো এই পক্ষাবলম্বনের জায়গাটা যদি তারা নিউট্রাল হতে না পারে, তাইলে কিন্তু আপনার এই নির্বাচনটা ওই যে লেভেল প্লেয়িং ফিল্ড বা আমরা যেটা বলি না যে আমরা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন, এই জায়গাটা হবে। এবং এই দায়টা প্রফেসর ইউনূস নেবেন কিনা সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফেব্রুয়ারির মধ্যে যদি উনি অ্যাসুরেন্স পান তাহলে হয়তো উনি এই ইলেকশন হ্যান্ডেল করবেন, এটা আমার ধারণা আর কি। ওকে, আপনাদের কাছে মাঠ পর্যায়ের অনেক খবরই থাকে এবং ভেতরের অনেক খবর থাকে, সেক্ষেত্রে কি আইন শৃঙ্খলা
যে অবস্থা এখন, সেটা কি উন্নতি হওয়া খুব সহসাই কি মনে হয় যে হবে? আমাদের কাছে যে ইনফরমেশন আছে তাতে আসলে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি জুলাইয়ের পরে গত যে টাইমটা পার হয়ে গেছে অনেক বেশি বেটার, এবং যারা পুলিশ প্রশাসনের এবং অন্যান্য প্রশাসনের দায়িত্বে আছেন তাদের যথেষ্ট পরিমাণ কন্ট্রোল। আমি এখানে একটু যদি অ্যাড করি যে সাম্প্রতিক সময়ে আজকেও আমরা বলতে শুনেছি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলছিলেন যে আগের মতো মারকুটে পুলিশ তো আর আমরা এখন দেখতে চাই না, অনেক বেশি মানবিক পুলিশকেই আমরা এখন গড়তে চাই। সেক্ষেত্রে যে পুলিশ এখন খুব বেশি মারছেন না, আঘাত করছেন না, সেটা কি আসলে পরিবর্তন নাকি নিষ্ক্রিয়তা? না, এটা প্রথম দিকে তো নিষ্ক্রিয়তা ছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে কিন্তু সরকার যেই আচরণকে উৎসাহিত করে তার একটা প্রতিফলন আমরা কিন্তু দেখতে পাই। আর আমরা দুইটা নির্বাচনের অভিজ্ঞতা যদি সামনে রাখি, যেমন একটা হচ্ছে 1990 সালের আর একটা 2006 সালের। 1990 সালের আগে ক্ষমতায় ছিলেন হচ্ছে এরশাদ সাহেবের জাতীয় পার্টি, এবং তখন সাধারণভাবে একটা ধারণা ছিল আওয়ামী লীগ হয়তো পরবর্তী সরকার গঠন করবে। কিন্তু সেই নির্বাচনে খুব অবাধ এবং ফ্রি ফেয়ার ইলেকশন হলো, এবং সেই ইলেকশনের ব্যাপারে মনে করা হয় যে কোনো ধরনের হস্তক্ষেপ হয়নি। তো তখন আওয়ামী লীগ বিএনপি দুটোই শক্তিশালী ছিল, তুলনামূলকভাবে বেশি শক্তিশালী ছিল মাঠে হচ্ছে আওয়ামী লীগ। সেই নির্বাচনে বিএনপি কিন্তু জয় লাভ করে এবং পরবর্তী পর্যায়ে সরকার গঠন করে। তারপরে ধরুন 2006 সালের পরে 2001 সাল, মানে 1996 সালের পরে 2001 সালের যে নির্বাচনটা, এই 5 বছরে আওয়ামী লীগ পূর্ণ সময়ে ক্ষমতায় ছিল এবং মনে করা হতো যে প্রশাসনকে ঠিক ওইভাবে বিন্যাস করা হয়েছে। কিন্তু এরপরে লতিফুর রহমান সাহেব যখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব নিলেন, এরপরে উনি মাত্র অল্প কিছু পরিবর্তন করছেন, এবং এরপরে কিছু ব্যবস্থা নেওয়ার ফলে আওয়ামী লীগের সেট করা যে প্রশাসন আছে সেই প্রশাসন দিয়েও কিন্তু একটা ফ্রি ফেয়ার ইলেকশন করছে। হয়তো রাজনৈতিক পক্ষগুলো যে কোনো নির্বাচনের ব্যাপারে এক ধরনের আপত্তি তোলে, কিন্তু এটা একটি গ্রহণযোগ্য কোনো আপত্তি হয়নি। লন্ডনে যে আলোচনার রেশ এখন চলছে সেখানে বলা হচ্ছে যে এখন আমাদের যিনি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকেও সরকারের অংশী হিসেবে বিএনপি চাচ্ছে, এরকম একটা আলোচনা বেশ প্রকটভাবে আলোচিত হচ্ছে বা বেশ সবার মধ্যে আলোচিত হচ্ছে। আপনারাও কি এমন কথা শুনতে পাচ্ছেন ভেতর থেকে? কি আছে এই বিষয়ে? এই কথাটার ইঙ্গিত তো আমরা সালাউদ্দিন আহমেদের মাধ্যমে পেয়েছি, যে উনি বলেছেন যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে নেক্সট গভর্নমেন্টে, তো কথাটা এমন যে বিএনপি অনেকটা নিশ্চিত হয়ে গেছে যে তারা ক্ষমতায় আসছে, আর নেক্সট গভর্নমেন্টে প্রফেসর ইউনূসকে ওনারা সহযোগী হিসাবে চান। দেখেন, ডক্টর ইউনূসের সহযোগিতা তো সকল সরকারেরই চাওয়া উচিত, কারণ ওনার যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, ওনার যে কানেক্টিভিটি আছে, উনি যে কোনো সরকারের সাথে কাজ করলে আমরা সরকার উপকৃত হব। তো এই জায়গা থেকে আমি মনে করি যে কোনো অসুবিধা নাই, এবং এই ধরনের আমরা তো চাই যে আপনার সাথে আমার মতের অমিল থাকতে পারে, কিন্তু রাষ্ট্রের প্রয়োজনে আমরা একসাথে কাজ করব। যেটা শেখ হাসিনা যেটা ক্ষতিটা করেছেন, তিনি কিন্তু অযথা ডক্টর ইউনূস সম্পর্কে নানা ধরনের ধারণা, নানা ধরনের কুৎসা রটনা করে একটা খুবই সংঘাতপূর্ণ সম্পর্ক তৈরি করেছেন, এবং ডক্টর ইউনূসকে অনেকটা হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছেন, এবং এটাকে কেন্দ্র করে কিন্তু আমাদের আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এখন যে কথাটা আপনি খলিল ভাইকে প্রশ্ন করেছিলেন যে ভেতরে আসলে কি আলোচনা হয়েছে, ভেতরের যে আলোচনাটা হয়েছে বা হওয়ার কথা স্বাভাবিকভাবে, এটা তো আমরা বুঝতে পারছি যে সেখানে বিচার নিয়ে আলোচনা নিশ্চয়ই হয়েছে। বিচার নিয়ে আলোচনা কি হতে পারে? প্রফেসর ইউনূস হয়তো বলতে পারেন যে দেখেন, বিচারটা আমি করে দিয়ে গেলেই আপনারা খুব ভালো হবে, কারণ আপনারা বিচার করতে গেলে লোকেরা প্রশ্ন তুলবে যে রাজনৈতিক প্রসঙ্গ উঠতে পারে। সুতরাং আমার হাত দিয়ে বা আমি থাকা অবস্থা যদি বিচারের একটা জায়গায় থাকে, সেটা আপনাদের জন্য ভালো হবে। এবং এই কথা যদি উনি বলে থাকেন বা এই আলোচনা যদি হয়, আমি তো মনে করি এটা খুব ভালো একটা কথা। 2 নাম্বার হচ্ছে সংস্কারের জায়গাটা। সংস্কারের জায়গাটা আমরাও কিন্তু মনে করি, আপনি দেখেন যে কোনো সংস্কার করতে গেলে একটা নন পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে করাটা সহজ। আর এই গভর্নমেন্টের সুবিধা হচ্ছে এটা শুধু নন পলিটিক্যাল গভর্নমেন্ট আকারে না, এটা একেবারে সবার মধ্যে গ্রহণযোগ্য একটা সরকার, যেটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে। সুতরাং এই সরকারের হাত দিয়েই যদি আমরা একটা মেজর সংস্কারটা করে দিয়ে যেতে পারি, এমনি কিন্তু একটা মেজর সংস্কার হয়ে গেছে যেটা লিখিত পড়িত বলা যাবে না। যেমন ধরেন, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা জিনিস দাঁড়িয়ে গেছে, অন্তত আগামী 20 বছরে আরেকটা হাসিনা বাংলাদেশে জন্ম নেবে না, আরেকটা ফ্যাসিবাদ। এক্ষেত্রে একটা প্রশ্ন আমার ব্যক্তিগতভাবে মাঝে মধ্যে মনে আসে, সরকার পরিচালনায় নতুন যারা সরকারে আসবে তারা কি আসলে প্রতিনিয়ত এরকম চ্যালেঞ্জ মোকাবেলা করবে কিনা? যে অনেকে তো বুঝে গেছে কিভাবে সরকারের পতন ঘটানো যায়, সেক্ষেত্রে ছোটখাটো বিষয় নিয়েও কি ভবিষ্যতে এরকম রকমের শোরগোল দেখা যাবে কিনা? একটা শুনেন, আপনি যখন দেখবেন যে একটা দাবের মধ্য দিয়ে একটা কাজ হচ্ছে, হ্যাঁ,
তখন কিন্তু দাবি, যেমন এই যে 200-300 দাবি নিয়ে যে আন্দোলনটা হয়েছে, আন্দোলনটা কেন হয়েছে? মানুষের দীর্ঘদিন অবরুদ্ধ ছিল, মানুষ কথা বলতে পারে নাই, মানুষের নানা কথাগুলো পৌঁছাতে পারে নাই, এবং এই সরকার যেহেতু ওই যে আপনি যেটা বললেন যে মানবিক পুলিশ, মানবিক এক ধরনের আচরণ করেছে, ফলে এটা তো প্রত্যাশিত আসলে নাগরিক হিসেবে আমরা এমন না, করতে চাই। এটা একটা অবরুদ্ধতা ছিল, এটার একটা মানে মুক্ত বাতাস প্রয়োজন ছিল, এবং এটা নেক্সট গভর্নমেন্টের জন্য কিন্তু একটা চাপও থাকবে। ধরেন নেক্সট গভর্নমেন্ট যদি আমাদেরকে যমুনায় আসতে না দেয় বা প্রধান উপদেষ্টার প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত যেতে না দেয়, তখন কিন্তু সবাই আমরা বলবো যে ইউনূস সাহেব তো ভালোই ছিলেন, আমরা তো অন্তত যমুনা পর্যন্ত যেতে পারতাম। আপনারা সেই সুযোগটাও দিচ্ছেন, আশা করছি তেমন কিছু হবে না। তো আমি যেটা বলছি যে আপনার প্রফেসর ইউনূস হয়তো যেটা বলতে পারেন বা বলার কথা, যে দেখেন এই সংস্কারগুলো যদি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার করে দিয়ে না যাই, সংস্কারের চাপ কিন্তু আপনাদের উপর থাকবে, আপনাদেরকে তখন এই চাপে পড়তে হবে। এবং আমরা যে আমাদের আন্তর্জাতিকভাবে আমরা যেভাবে সাহায্য পাচ্ছি, সবার কাছ থেকে একটা সহমর্মিতা পাচ্ছি, এই সুযোগে পাচার হয়ে যাওয়া টাকা, আরও আন্তর্জাতিক ইস্যু, এগুলোকে আমরা সলভ করতে পারবো। আমার ধারণা প্রফেসর ইউনূস এই আলোচনাগুলো তুলেছেন, এবং ওনাদের যে বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখেছি এবং পরবর্তী যেই রিপারকেশন আমরা উভয় পক্ষ থেকে পেয়েছি, আমার কাছে মনে হচ্ছে যে সেখানে একটা ভালো আলোচনা হয়েছে, একটা ইতিবাচক আলোচনা হয়েছে। এবং এই কাছাকাছি আলোচনাটার মধ্যে আমার কাছে মনে হয়েছে যে এটা একটা বরফ গলেছে। এবং আপনার সাথে আমার যখন একান্ত আলোচনা হয় না, তখন আলোচনা যখন ফলপ্রসূ হয়, তখন আমরা কি বলি যে আপনার সাথে আমার কিন্তু আবার যোগাযোগ হবে। তার মানে একটা পার্সোনাল কমিউনিকেশনটা একটা স্মুথ হয়ে যায়। এখন হয়তো দেখা যাবে যে ওনারা একে অপরের সাথে টেলিফোনেও অনেক আলোচনা করে নিতে পারেন, যেটা এর আগে স্কোপ আসেনি বা যেটা হয়তো সেভাবে ফ্যাসিলিটেটেড হয় নাই, বা কোনো একটা সংকোচ ছিল, এরকমও কিছু হতে পারে। অনেক কথা আমরা জানি, বাইরের কথা, যেটা আমাদের কাছে কোনো অথেন্টিসিটি নাই, তাই আপনার সামনে বলা যাবে না, বা এটাকে হয়তো মানুষের সামনেও প্রকাশ করার সুযোগ নেই, যেহেতু আসলে আনুষ্ঠানিক চ্যানেলে আসে নাই। খলিল, আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে যাবো, কিন্তু তার আগে আমাদের কাছে একজন দর্শক অপেক্ষা করছে, তার প্রশ্নটা নিয়ে আসি, দেখি তিনি কি প্রশ্ন করেছেন বা করতে চান। দর্শক কে আছেন আমাদের সাথে, নাম পরিচয় জানাবেন, টেলিভিশন যদি ভলিউমটা বাড়ানো থাকে কমিয়ে আমাদেরকে প্রশ্ন বা মতামত জানাতে পারেন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি মনির হায়দার বলছি। কোথা থেকে বলছিলেন? আমি মিরপুর থেকে বলছি। জি প্লিজ। আমার প্রশ্নটা হয়েছে, আমাদের আলোচক বিন্দুরা যখনই আসতেছে, যে চ্যানেলে হচ্ছে, সবাই আর নির্বাচনের কথা আসলে 90-96 প্রসঙ্গে আনে, কিন্তু 90 আর 96 আর 25-এর পরে বাংলাদেশকে 90 পরে 90 সালে যখন হোসেন মোহাম্মদ এরশাদ পদত্যাগ করেছেন, কোনো থানা লুট হয়েছে না, আগুন ধরেছে না, সারা দেশ মানুষ আতঙ্কিত ছিল। কিন্তু এখন বর্তমানে যে অবস্থা, 2025-এর পরে যে অবস্থা, নির্বাচন আসলে ওই কথাটা না বলে আমাদের পুলিশ বাহিনীর অবস্থা সবাই জানে, এখানে লুকোচুরির কিছুই নেই, কারণ তাদের মামলাগুলো পর্যন্ত নেওয়া হয় নাই, সেখান থেকে তারা মোটিভেশন পায় নাই। এখন তারা যে নির্বাচন সুষ্ঠু হবে, ফেব্রুয়ারি হবে না এপ্রিলে হবে, যখনই হয়, আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে তার চেয়েও বড় ম্যাচাকার, 25-এ যে ম্যাচাকার হচ্ছে তার চেয়েও বড় একটা ম্যাচাকার হওয়ার সম্ভাবনা আছে কিনা। কারণ যেই জি, ধন্যবাদ আপনার। ওনার প্রশ্নটা আমরা বুঝেছি, আসলে একটা আশঙ্কার জায়গা বলছেন যে নির্বাচন আসলে তো এমনিতেই সহিংসতা বাড়ে অনেক জায়গাতে, এবং ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশন আমরা দেখেছি যে তারা এই সপ্তাহে একাধিক মিটিং হয়তো নিজেরাই করবেন কিভাবে সুষ্ঠু একটা নির্বাচন করা যায়, যদিও ডেট একটা আনুষ্ঠানিকভাবে ডেটের বিষয়টা থাকবে, সেটা হয়তো তারা অ্যানাউন্সমেন্ট করবে। ওনার প্রশ্নটাকে যদি আপনি নেন, এবং সেক্ষেত্রে এখনকার যে ব্যবস্থাটা অপেক্ষা করছে, যে নির্বাচন অপেক্ষা করছে, সেখানে খুবই সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন করার সুযোগটা কি দেখছেন? উনি যে আশঙ্কাটা করেছেন সেটা তো ওনার একটা আশঙ্কা, সেই আশঙ্কা কারণ যৌক্তিকও হতে পারে, অযৌক্তিকও হতে পারে। তবে আমরা বাস্তবতা যেটা দেখি সেটা হচ্ছে ভালো নির্বাচন তো অতীতে হয়েছে, আপনার 1990 সালের কথা বা 96 বা 2001 সালে। তো নির্বাচন যখন সুষ্ঠু হয় তখন কিন্তু মানে মারামারি, রক্তগঙ্গা, যেটা উনি বললেন, আশঙ্কা করলেন, এরকম কিন্তু হয় না। বরং 2025 সালে যে পুলিশের অথবা গণহত্যা বা যা আমরা দেখছি, এগুলো তার নতুন করে বলার কোনো কিছু নেই। এই প্রেক্ষিত এবং নির্বাচনের প্রেক্ষিত একেবারে আলাদা। হ্যাঁ, নির্বাচনে যদি ম্যানিপুলেশন করে একতরফা নির্বাচন অথবা রাতের ভোটের নির্বাচন অথবা ডামি ইলেকশন, এই টাইপের জিনিস যদি এখন কেউ করতে চায়, তাহলে হয়তো একটা সংঘাত হতে পারে। তবে এটা হওয়ার সম্ভাবনা কম আমার কাছে এই কারণেই মনে হয়, ধরুন এখন প্রধান পক্ষ যারা আছে, বিএনপি এবং জামাত তো প্রধান দুই শক্তি। তো ধরেন বিএনপি হয়তো মনে করতে পারে যে যদি ইলেকশনটা শান্তিপূর্ণ হয় তাহলে তারা সরকার গঠন করবে, আর যদি এখানে কেওটিক অবস্থা তৈরি হয় তাহলে তো ইলেকশন বাতিল হয়ে যাবে। আমরা প্রফেসর ইউনূস সাহেবকে যেটা জানি,
উনি ভোট ডাকাতির কোনো নির্বাচনকে ওন করবেন না, এবং সেই ক্ষেত্রে যদি উনি কোনো কারণে ছেড়ে দেন দায়িত্ব, তখন তো এই নির্বাচনটার বৈধ নির্বাচন থাকছে না। এই বিষয়টা তো বিএনপি ভালো করেই জানে। ফলে তারা এমন কোনো কিছু করবে না যেটা অনেকেই আশঙ্কা করছেন যে তাদের মানে ভোট হতেই দিবে না, একটা কেওটিক অবস্থা তৈরি করবে, সেটা না হওয়ার সম্ভাবনাই বেশি। আর অন্যদিকে অপর পক্ষের যারা আছে তারা হয়তো মনে করে যে যদি যৌথভাবে ইলেকশন করে জোটবদ্ধভাবে তারাও হয়তো ক্ষমতায় যেতে পারে, ক্ষমতা না গেলেও তারা ক্ষমতায় যাওয়ার জন্য একেবারে মেসাকার করবে, এইরকম মানসিকতা সম্ভবত না থাকার সম্ভাবনাই বেশি। তো ফলে নির্বাচনকে কেন্দ্র করে ওইরকম কোনো কিছু হবে না, কারণ প্রত্যেকের তো একটা হিসাব নিকাশ আছে। না, দারুণ। স্বাভাবিকভাবে যে নির্বাচনের আপনার দেয়া যুক্তি এটা নিঃসন্দেহে আমাদের যিনি প্রশ্নকর্তা তাকে কিছুটা তো কনভিন্স করে। মঞ্জু ভাই, একটা বিষয় আমাদের প্রত্যেকটা অভ্যন্তরীণ বিষয়ে আমরা দেখেছি যে বিদেশিদের হস্তক্ষেপ থাকে, এবং আমাদের মতো দেশের বুঝি এমনই হয় আসলে। বিভিন্ন সময় আমরা দেখেছি কালের পরিক্রমায় বিদেশিদের হস্তক্ষেপ বা বিভিন্ন বিদেশি স্টেক হোল্ডারদের ইনভলভমেন্টটা দেখি। এবারেরও যে আলোচনাটা হলো লন্ডনে, এবং সেটা কিন্তু লন্ডনে হলো, আমাদের দেশে হলো না, এবং আমরা এর আগে পরে অনেক বিদেশিদেরকেও কিন্তু ইনভলভ হতে দেখেছি। আমরা কি আমাদের নির্বাচনের আপকামিং যে নির্বাচন সেখানেও কি বিদেশি স্টেক হোল্ডারদের ইনভলভমেন্টটা খুব একদম প্রকটভাবে দেখব? দেখেন, এটা সরল স্বীকারোক্তি করা ভালো। বিদেশিরা আমাদের এখানে নাক গলায় কেন? আমাদেরই দুর্বলতার কারণে তো নাকটা গলায়। কারণ এবারে যে অভ্যুত্থান হয়েছে এখানে কিন্তু কোনো বিদেশি শক্তির আপনি নাক গলানো দেখবেন না। কারণ আমরা দেখেছি এর আগে বিদেশিদের অনেক স্যাংশনের কথা ছিল, বিভিন্ন বিষয় ছিল, কিন্তু শেখ হাসিনা কোনো কিছুকে কেয়ার করে নাই। এবং আলটিমেটলি যখন ইলেকশন হয়ে গেল তখন কিন্তু আমরা বিদেশিদের সেই সমস্ত স্যাংশন ট্যাংশন কিছু দেখলাম না। ঠিক দেখলাম যখন জনগণ রাস্তায় নেমে এসেছে তখনই আমাদের বিজয়টা এসেছে। অর্থাৎ এটা প্রমাণ করে যে আমাদেরকে আমাদের পথই তৈরি করতে হবে। না, কিন্তু কেউ কেউ কিন্তু একথাও বলছেন যে আমাদের যে আন্দোলন, সেই আন্দোলনের পেছনেও নাকি বিভিন্ন বিদেশি শক্তির কিছুটা মদত ছিল। দেখেন, ব্যাপার হচ্ছে যে বিজয়ী হয়, হ্যাঁ, বিজয়ী শক্তির সাথে সবাই তো মনে করে যে আমি আছি, আমি ছিলাম। তো যেহেতু আগে থেকেই ওনাদের একটা টোন ছিল, আমাদের হিউম্যান রাইটস, আমাদের গুম, হত্যা, খুন, এগুলোর ব্যাপারে তো তাদের একটা কনসার্ন ছিল। সো এটা বলা যেতে পারে। কিন্তু আমি যেটা আপনাকে বলছি যে বিদেশি শক্তিই আমাদের সব কিছু করে দিয়েছে, বিষয়টা তো তেমন না। বিদেশি শক্তি তো তাহলে এত 15 বছর ধরে কই? আমরা তো দেখলাম না কোনো বিদেশি শক্তি এসে আমাদের সরকারকে একেবারে মানে বসিয়ে দিয়ে অবৈধ ঘোষণা করে আমাদের নির্বাচনে এনে দিতে। সেটা কখনো কখনো এক এক বিদেশি শক্তিরও তো এক একটা রকমের এরিয়া থাকে। কেউ হয়তো কোনো একটা গ্রুপ, ধরেন আপনি আপনাকে দুইটা প্রসঙ্গ বলি। সেটা হচ্ছে আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে, কেউ কেউ বলে যে ভারত যা চায় তা হয়। মঞ্জু ভাই, আপনি যে আলোচনার করছিলেন সেটাতে যদি একটু শেষ। ধরেন আমাদের এখানে একটা কথা প্রচলিত আছে যে ভারত যা চায় তাই হয়, কিন্তু আমরা তো দেখলাম 75 সালের যে বিয়োগান্তক ঘটনা ঘটেছে, এরপরে কিন্তু ভারত যা চেয়েছে তা হয় নাই। এবারও আমরা দেখেছি যে ভারত সরকার, না, এবার অন্য কোনো দেশ চাইলে সেটা হবে। খুব বেশি হয়েছে। আমি তো আপনাকে বলছি যে চাইলে যেটা চাইছে সেটা হয় নাই, এবং আমরা যেটা চেয়েছি সেটাই হয়েছে শেষ পর্যন্ত। আমি আপনাকে যেটা বলতে চেয়েছি আপনি হয়তো বুঝবেন, সেটা হচ্ছে যে বিদেশিরা নাক গলায় আমাদের দুর্বলতার কারণে। আমরা যদি ওদেরকে নাক গলানোর জন্য কোনো সুযোগ করে না দেই তাহলে এখানে তাদের নাক গলানোর কিছু নাই। আমাদের এখান থেকে প্রশ্ন দিয়ে শেষ করতে চাই, আমাদের অনুষ্ঠান খুব বেশি সময় নেই। আরেকটা কথা যেটা প্রশ্ন করেছেন যে দর্শক, যে নির্বাচনে ভয়াবহতা কি হতে পারে। দেখেন, আওয়ামী লীগ কিন্তু বারবার বলেছিল যে তাদের সরকারের পতন ঘটলে লাখ লাখ লোক মারা যাবে, 5 লাখ 10 লাখ এরকম বলেছিল। সেটা মারা যায় নাই। আওয়ামী লীগের একটা নেতাও, উল্লেখযোগ্য একটা নেতাও মারা যান নাই। কিন্তু এখন জনরোষের শিকার হয়েছে থানা, জনরোষের শিকার হয়েছে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর, ক্লাবগুলো জনরোষের শিকার হয়েছে। কারণ প্রত্যেকটা জায়গায় ফ্যাসিবাদের সেন্টারে পরিণত হয়েছিল, যেটা পৃথিবীর ইতিহাসে কোথাও হয় নাই। এবং আপনি দেখবেন এখনও যদি ফুটেজগুলো দেখেন, হামলাগুলো করেছে কারা? সাধারণ জনগণ। গণভবন রেড করেছে কারা? তার মধ্যে 90% ছিল অরাজনৈতিক লোকজন। সুতরাং এই কথাগুলো তো বললেই হবে না। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশের রাজনীতির যে পরিবর্তন আসা উচিত, নির্বাচনের আগে থেকেই সেই পরিবর্তন শুরু হয়েছে? আপনি একটু শুনতে হবে কথা, সেটা ভালো হবে আপনার জন্য। কথা হচ্ছে যে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আশঙ্কা সবসময় হয় না। যে ভাইটা বললেন যে এত কিছু হতে পারে, আমি খলিল ভাইয়ের কথার সাথে একমত যে হয়তো কিছুই হবে না নির্বাচন হয়তো খুবই স্বাভাবিকভাবেই হবে। আপনি হয়তো পুলিশ ছাড়াই আমরা এই নির্বাচনটা করে নিতে পারবো। বিষয় হচ্ছে জনগণকে সম্পৃক্ত করা, জনগণকে সেটাতে উদ্বুদ্ধ করা, জনগণকে এটা বুঝতে দেয়া যে দেখেন এই নির্বাচনটা বাংলাদেশের নতুন একটা টার্ম নিয়ে যাবে। আমার ধারণা প্রফেসর ইউনূস সে ধরনের একটা নির্বাচন করার চিন্তা করছেন। পারবেন কি পারবেন না সেটা পরবর্তীতে দেখা যাবে। কিন্তু যদি এই জিনিসগুলো না হয়,
এই জায়গায় রাজনৈতিক দল, সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন এবং সবাই মিলে আমরা একমত না হই, তাহলে এই নির্বাচন হবে না। কিন্তু প্রফেসর ইউনূস কিন্তু এই নির্বাচন করবেন না ওনার কথা অনুসারে, এবং সেটা কিন্তু আরেকটা গভীর খাদের দিকে আমাদেরকে নিয়ে যায়। আমরা অনুষ্ঠানে একদমই শেষে আমরা পরিবর্তন প্রত্যাশা করছি এবং সেই পরিবর্তনের জন্য এত কিছু, আসলে সেই পরিবর্তনের কি আভাস পাওয়া যাচ্ছে রাজনীতিতে? আমার ধারণা পাওয়া যাচ্ছে, কারণ আমরা 1 মাসের ব্যবধানে কিন্তু রাজনীতিতে বেশ গুণগত পরিবর্তন দেখতে পাচ্ছি। আগে যেখানে একদম পরস্পর সংঘাতমুখ অবস্থা, ইন্টারিম গভর্নমেন্টের সাথে পলিটিক্যাল ফোর্সের কিন্তু একদম সাপে নেউলা অবস্থা, এরকম একটা অবস্থা দেখছিলাম। কিন্তু এই অল্প সময়ের মধ্যে গুণগত পরিবর্তনটা আসছে। আর আজকে নির্বাচন নিয়ে যে আশঙ্কার কথা বলা হচ্ছে, এমন কিছু পদক্ষেপ নেওয়া হতে পারে যে পদক্ষেপের কারণে এটা একদম ঠান্ডা একটা অবস্থা হতে পারে। আর দেশি বিদেশি স্টেক হোল্ডারদের একটা রোল তো থাকে, তার মানে বিদেশিরা বাংলাদেশের পরিস্থিতিকে শেপ দিয়ে দেবে এমনটা কিন্তু না, দেশের মানুষই শেপ দেওয়ার মালিক। তবে বিদেশিরা অনেক সময় হয় কি একটা সাপোর্ট দিয়ে একটা দিকে নিয়ে যেতে পারে। যেমন এই যে 15 বছর ধরে ফেসিবাদ ক্ষমতায় থাকলো, জনগণ তো সেটা চায়নি, কিন্তু এরপরও তো থাকলো। ফলে এরকম কিছু বিষয় অনেক সময় কাজ করে। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে দেশের মানুষ যা চায় সেটাই চূড়ান্তভাবে জয়ী হয়। আমরাও চাই আসলে দিন শেষে একটা দেশের পরিবর্তন, সেটা যদি ইতিবাচক হয় সেটাই কিন্তু দিন শেষে আমাদেরকে সমৃদ্ধ করবে। আপনাদের দুজনকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। নিঃসন্দেহে আগামীর দিনে নতুন কোনো সিচুয়েশনে নতুন কোনো বিষয় নিয়ে আবার আমরা কথা বলবো। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আলোচনায় আমাদের ইতি টানতে হচ্ছে, নিউজ আওয়ার এক্সট্রাতেও থামতে হচ্ছে। আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে ভিন্ন কোনো অতিথির সাথে আবারও ফিরবো আমরা আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকার প্রত্যাশায় নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, ভালোবাসুন আপনার দেশকে। আল্লাহ হাফেজ।